This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর আসছে, মানহানি মামলায় ফের বিপাকে রাহুল গান্ধী। 27শে মার্চ রাহুলকে হাজিরার নির্দেশ চাইবাসা এমপি এমএলএ কোর্টের। অমিত শাহের বিরুদ্ধে মন্তব্যে অস্বস্তি কাটা রয়ে গেল রাহুলের। ফের নজর রাখবো গার্ডেন রিচের দিকে। আপনাদেরকে দেখাবো গার্ডেন রিচে রবিবার গভীর রাতে ঠিক কি ঘটেছিল। গার্ডেন রিচের বহুতল ভাঙার এক্সক্লুসিভ ফুটেজ TV9 বাংলার হাতে। দেখুন কিভাবে ধসে পড়েছিল বহুতল। দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে একটা, যদিও TV9 বাংলা এই ফুটেজের সত্যতা যাচাই করেনি। এক্সক্লুসিভ একটা ফুটেজ, যে ছবিতে দেখা যাচ্ছে বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, তাই তো সৌভিক? দেখো, গত পরশুদিনকে যে ঘটনাটা ঘটে গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে, এবং সেই 34 নম্বর ওয়ার্ডে সেই বিল্ডিং ভেঙে পড়ার কিন্তু এই ফুটেজ। এবং এটা যখন ঘটনাটি ঘটে অর্থাৎ রাত্রিবেলা, সেই সময় কিন্তু এই বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এর নিচে বেশ কিছু লেবার কিন্তু যারা সেই সময় ওই বিল্ডিং এর নিচে ছিল, এবং তারপরেই কিন্তু হঠাৎ এই বিল্ডিংটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত, আরও বেশ কিছু লোকজন কিন্তু আটকে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কার্য কিন্তু ইতিমধ্যেই সকালবেলায় শুরু হয়েছে। এবং এই বিল্ডিং এর যখন ভেঙে পড়ে সেই সময় কিন্তু আশেপাশে অর্থাৎ ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে বিল্ডিংটি হঠাৎ কিন্তু ধসে পড়ে, এবং তারপরেই কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়, এবং বিল্ডিং এর বেশ কিছু অংশ কিন্তু আশেপাশে যে ছোট ছোট যে টালির বাড়ি ছিল সেই টালির বাড়ির উপর এসে পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু সেখানকার লোকেরাও কিন্তু আহত হয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু উদ্ধার কার্য শুরু হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। এই গত পরশুদিনকে এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচে, এবং এই ঘটনায় কিন্তু এলাকার লোকজনের প্রচুর মানুষজন আহত হয়েছে। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ। গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়, একের পর এক বেঘোরে মৃত্যু। অথচ স্থানীয় তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন তিনি নাকি বেআইনি নির্মাণের বিষয়ে বিন্দু বিসর্গ জানেনই না। বিতর্ক উস্কে দিয়ে শামস ইকবালের দাবি, কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে এটা দেখা নাকি তার কাজই নয়। অথচ পুরসভা সূত্রে খবর, শামসের ওয়ার্ডে রয়েছে 70-এর উপর বেআইনি নির্মাণ। শামসের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়া হলেও বহুতল বিপর্যয়ে পুরসভার 3 ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। এটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম কেএমসি, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। তার ওয়ার্ডেই বহুতল ভেঙে মৃত্যু মিছিল। 134 নম্বর ওয়ার্ডে যে বেআইনি নির্মাণ হয়েছে তা মেয়রের পর মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রীও। তারপরও স্থানীয় কাউন্সিলর গলা উঁচিয়ে বলছেন বেআইনি নির্মাণ কোথায় হচ্ছে দেখা তার কাজ নয়। তিনি নাকি দিনভর ব্যস্ত থাকেন কার রাস্তা খারাপ, কোথায় আলো নেই, এই সব সমাধান করতে। বহুতল বিপর্যয়ের সাফাই দিতে বিতর্ক বাড়ালেন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল, যাকে নিয়ে বিতর্ক বিস্তর। কলকাতা পুরসভার তথ্য বলছে শুধু 134 নম্বর ওয়ার্ডেই রয়েছে 70-এর ওপর বেআইনি নির্মাণ। 8 থেকে 10টি বাড়ি আছে যেগুলি তৈরি হওয়ার পর অন্য বাড়ির ওপর হেলে পড়েছে, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু কি 134 নম্বর ওয়ার্ডে বহুতল ঘিরে বিতর্ক? একদা কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান মুন্না ইকবালের ছেলে শামসের বিরুদ্ধে অভিযোগ আরও আছে। কয়েক বছর আগে শামস কয়েক কোটি টাকা দামের গাড়ি নিয়ে পুরসভায় আসেন, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। গত পুর নির্বাচনে মোট ভোটের 98.28% পেয়েছিলেন শামস, যা ছিল বিস্ময়কর। অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো না। শামসের ওয়ার্ডে বেআইনি নির্মাণের অভিযোগ বিস্তর। এতগুলো মৃত্যুর পরও কাউন্সিলর কি আড়াল করলেন মেয়র? না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। দেখি মেয়রের কথা হলো, ইঞ্জিনিয়াররা তো পুরসভারই কর্মী, পুরসভার কর্মীরা দায়ী নন, দায়ী ইঞ্জিনিয়াররা। তাহলে সেই ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? শামস ইকবালকে গ্রেফতারের দাবিতে সুর চড়িয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মানুষের জীবনের মূল্যে বিলাসবহুল জীবন গড়ে তুলেছেন বেআইনি নির্মাণের রাজা শামস। 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম
দাম দিয়ে গাড়ি কিনেছে। কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে। নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন। এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। বেআইনি যদি হয়েছে স্থানীয় কাউন্সিলর জানে না, এমন তো হতে পারে না। এবার কেমন করে জানে, কিসের বিনিময়ে জানে, কেন চুপ করেছিল, কত করে স্কোয়ার ফুট, পুলিশ কত খায়, কাউন্সিলর কত নেয়, সবাই জানে। জলাভূমি বুঝিয়ে 5 তলা তৈরির অভিযোগ। পুরসভার অনুমতির তোয়াক্কা না করে তলার পর তলা তৈরি এবং তা ভেঙে মৃত্যু মিছিল। চোখের সামনে সব হলেও কিছুই নাকি জানতেন না 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কতদিন ধরে বহুতলের কাজ হচ্ছে সেটাও তার অজানা। এসব শুনে বিরোধীদের বিদ্রূপ, যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে কি হচ্ছে কিছুই জানেন না, তখন তার আর থাকার দরকার কি? সায়ন্ত ভট্টাচার্য, অরিত্র ঘোষ এবং সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবর আসছে। সুপ্রিম কোর্টে আজ CAA মামলা, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি। এই নিয়ে আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, আজ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার পাশাপাশি আরো 2 বিচারপতি, তাদের এজলাসে এই মামলার শুনানি হবে। এবং যে বিষয়টি আমরা জানতে পারছি যে এক্ষেত্রে একাধিক পিটিশন ফাইল হয়েছে, অর্থাৎ IUML কেরালা সংগঠন, তাদের একটি পিটিশনের পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ, AIMIM এর তরফ থেকে আসাউদ্দিন ওয়েসি, আসামের কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া, তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র এবং তার পাশাপাশি একাধিক NGO, তারা এক্ষেত্রে পিটিশন ফাইল করেছে। এবং প্রধান বিচারপতির এজলাসে যে পিটিশনগুলি ফাইল হয়েছে তার মূল কথা যে এই CAA আইন সম্পূর্ণভাবে বিভেদ তৈরি করছে, সংখ্যালঘু সম্প্রদায়কে আরো কোণঠাসা করতেই এই আইন আনা হয়েছে। এর আগে যখন 2019 সালে এই বিল পাশ করা হয়েছিল, সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একাধিক সংগঠন এবং ব্যক্তি, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় স্থগিতাদেশ দেয়নি। কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টি মেনশন করা হয়েছে প্রধান বিচারপতির এজলাসে এবং বলা হয়েছে যে এখন যদি স্থগিতাদেশ না দেওয়া হয়, একবার নাগরিকত্ব দেওয়া হয়ে গেলে কোনোভাবেই আর একে আটকানো সম্ভব নয়। ফলত আজ সুপ্রিম কোর্ট কোন দিকে তার শুনানির গতি প্রকৃতি নিয়ে যায়, আমাদের নজর সেদিকে থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়।